ভারতে চম্বল নামে একটা জায়গা আছে। মধ্যপ্রদেশের এই অঞ্চলটাকে ডাকাতদের অভয়ারণ্য হিসেবেই সবাই চেনে। সেই চম্বলের বিলগাঁও নামের ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা এক অদম্য তরুণের বাস্তব জীবনের গল্প নিয়েই বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত সিনেমা 12th ফেল। এই সিনেমায় দেখানো হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একটি ছেলে কিভাবে তার লক্ষ্যে পৌঁছায়, স্বপ্ন পূরণের জন্য তাকে কত অমানবিক কষ্টই না করতে হয়। আজকের আয়োজনে আমরা সেই গল্পটাই আপনাদের বলবো। তবে তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। 1997 সাল। সিনেমার শুরুতেই দেখা যায় এই সিনেমার প্রধান চরিত্র মনোজ কুমার শর্মা বাড়ির ছাদে বসে তার 12th ক্লাসের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। প্রিপারেশন বলতে কিন্তু পড়াশোনা নয়, মনোজ পরীক্ষায় নকল করার জন্য ছোট ছোট কাগজে উত্তর লিখে নিচ্ছে। ঠিক সেই সময় মনোজের বাবার অফিস থেকে একজন লোক এসে তাকে নোটিশ দেয় যে তাকে সাসপেন্ড করা হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আগের দিন মনোজের বাবা তার অফিসে সিনিয়র অফিসারের কথা অমান্য করেছেন। সিনিয়র অফিসার ঘুষ নিয়ে তাকে একটা ফাইলে সাইন করতে বলে, কিন্তু মনোজের বাবা ছিলেন দুর্নীতির বিরুদ্ধে, তাই তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তিনি এমন কোনো ফাইলে সাইন করতে পারবেন না। তখন সেই অফিসার তার উপর জোর খাটাতে গেলে তিনি তার পায়ের জুতো খুলে অফিসারের গায়ে ছুঁড়ে মারেন, আর সেই অপরাধেই তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সেদিন রাতেই মনোজের বাবা সিদ্ধান্ত নেন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে মামলা করবেন, আর যতদিন তিনি এই মামলায় নিজের পক্ষে রায় পাবেন না ততদিন তিনি আর বাড়ি ফিরে আসবেন না। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন এমন সিদ্ধান্ত নেয় তখন পরিবারের সবাই খুব চিন্তায় পড়ে যায়। মনোজরা দুই ভাই আর তাদের একটা ছোট বোনও আছে, এমনকি তাদের দাদি এখনো জীবিত। মনোজের দাদা একজন সরকারি কর্মচারী ছিলেন। দাদার মৃত্যুর পর তার দাদি পেনশনের টাকা পাচ্ছেন। ছেলের এমন সিদ্ধান্তে আর পরিবারের এমন বেহাল অবস্থাতেও তিনি জানিয়ে দেন যে তিনি তার পেনশন থেকে একটা টাকাও সংসারে খরচ করতে দেবেন না। পরদিন সকালে স্কুলে পরীক্ষা শুরু হওয়ার পর দেখা যায় সব স্টুডেন্টরা টিচারের সামনেই নকল নিয়ে প্রস্তুত। আশ্চর্যের বিষয় হলো স্কুল টিচার ক্লাসে এসে ঘোষণা দেন, তোরা যে যা নকল এনেছিস সব ফেলে দে, এবছর নতুন সিস্টেম চালু হয়েছে। আমি ব্ল্যাকবোর্ডে সব প্রশ্নের উত্তর লিখে দেব আর তোরা সবাই সেখান থেকে কপি করে নিবি। টিচারের এমন ঘোষণায় ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে ওঠে। আসলে এই স্কুলটা ছিল এই গ্রামের বিধায়কের নির্দেশেই স্কুলের পাশের হার বাড়ানোর জন্য প্রতি বছর সবাইকে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগেই চিটিং করানো হয়। কিন্তু আজ যখন এমনটা হচ্ছিল তখন সেই এলাকার নতুন ডিএসপি দুষ্যন্ত সিং সেখানে চলে আসেন। স্কুলের প্রিন্সিপাল ডিএসপিকে তার অফিসে নিয়ে গিয়ে ঘুষ দিয়ে মিটমাট করার চেষ্টা করলে ডিএসপি প্রিন্সিপালকে গ্রেফতার করে নিয়ে যান আর স্কুলের পরীক্ষা স্থগিত করে দেন, যার ফলে সেবার সেই স্কুলের 12th ক্লাসের সবাই ফেল করে। কিন্তু এসবে মনোজের বাবার কিছুই যায় আসে না। কাপড় চোপড় গুছিয়ে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন মামলা লড়বেন বলে। বাধ্য হয়ে সংসার চালানোর জন্য মনোজ আর তার ভাই একটা ভটভটি জোগাড় করে চালাতে শুরু করে। কিন্তু গ্রামে তখন যানবাহন বলতে একমাত্র বিধায়কের একটা বাস ছিল। সেই বাসের কন্ডাক্টর রাস্তায় তাদের ভটভটি থামিয়ে সব যাত্রী নামিয়ে নিতে চায়। মনোজের ভাইও ছিল মনোজের বাবার মতোই প্রতিবাদী। কন্ডাক্টর তার যাত্রী নামিয়ে নিতে চাইলে সে তার বাবার মতোই পায়ের জুতো খুলে কন্ডাক্টরকে জুতো পেটা করে। এখন যেহেতু ক্ষমতাসীন বিধায়কের লোকের গায়ে হাত তোলা হয়েছে, তাই বিধায়কের নির্দেশে পুলিশ মনোজ আর তার ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে পুলিশ যখন তাদেরকে লাঠি পেটা করে তখন সেখানেও মনোজের ভাই প্রতিবাদী হয়ে ওঠে। পুলিশের লাঠিচার্জ সহ্য করতে না পেরে একসময় মনোজ পুলিশকে বলে ওঠে, 2 নলা বন্দুক দিয়ে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। পুলিশ তখন মনোজকে লকআপ থেকে বাইরে বের করে দিয়ে বলে, যা তুই তোর 2 নলা বন্দুক নিয়ে আয়, নইলে তোর ভাইকে মেরে ফেলবো। মনোজের দাদা ব্রিটিশ শাসন আমলের সিপাহী ছিলেন, আর সেই সুবাদেই তাদের বাড়িতে একটা 2 নলা বন্দুক ছিল। থানা থেকে বেরিয়ে মনোজ এক দৌড়ে নতুন ডিএসপির বাসায় পৌঁছে যায়। সে তার ভাইকে বাঁচানোর জন্য ডিএসপির কাছে আকুতি জানায়। ডিএসপি তখন তাকে সকালে আসতে বলে, কিন্তু মনোজ নাছোড়বান্দা। সে চিৎকার করে ডিএসপিকে সংক্ষেপে সব বলে দেয়। মনোজের সব কথা শুনে ডিএসপি তখন তাকে নিয়ে থানায় পৌঁছে যায়। ডিএসপিকে দেখে থানার ওসি একদম চুপসে যায়। ডিএসপি মনোজের ভাইকে ছাড়িয়ে তাদের নিজের গাড়িতে করে বাসায় পৌঁছে দেন। ফেরার পথে মনোজ পুরোটা সময় জুড়ে ডিএসপির দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মনোজ এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে তখনই সিদ্ধান্ত নেয় একদিন সে নিজেও একজন সৎ পুলিশ অফিসার হবে। বাড়ি পৌঁছে মনোজ বিদায় নেওয়ার সময় ডিএসপিকে জিজ্ঞেস করে, আপনার মতো হতে হলে আমাকে কি করতে হবে? জবাবে ডিএসপি মুচকি হেসে মনোজকে বলে, শুধু পরীক্ষায় নকল করা ছেড়ে দিলেই হবে। পরের বছর সেই ডিএসপির ট্রান্সফার হয়ে যায়, যার ফলে আবারও মনোজের স্কুলে নকলের প্রচলন শুরু হয়। তবে এবছর সবাই নকল করে ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করলেও একমাত্র মনোজই নকল না করে 3rd ডিভিশন পেয়ে পাশ করে। আর এরপর সে আরো 3 বছর সময় নিয়ে বিএ পাশ করে ফেলে।
যেদিন সে তার বিএ পাশের রেজাল্ট নিয়ে বাড়ি ফেরে সেদিন তার দাদি তাকে গোপনে ঘরে ডেকে নিয়ে দরজা লাগিয়ে দিতে বলে। এরপর তার দাদি খাটের নিচ থেকে মনোজকে তার ট্রাঙ্ক বের করে তার ভেতরে থাকা একটা ছোট্ট বাক্স বের করতে বলে। মনোজ তার দাদির কথা মতো সেই বাক্সটা বের করলে তার দাদি সেটা খুলে দেখায় তার ভেতরে অনেকগুলো টাকা। দাদি তার সারা জীবনের সমস্ত সঞ্চয় মনোজের হাতে তুলে দিয়ে বলে, এই টাকা নিয়ে শহরে যা, আর বড় পুলিশ অফিসারের ইউনিফর্ম গায়ে তবেই বাড়ি ফিরবি। দাদির এমন কাণ্ডে মনোজ যেন তার ভেতরে নতুন উদ্যম খুঁজে পায়। পরদিন সকালে মনোজ ডিএসপি পরীক্ষার কোচিং এর জন্য গোয়ালিয়র শহরের উদ্দেশ্যে রওনা হয়। বাসে মনোজের পাশে একজন ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে বসেছিল, কিন্তু গোয়ালিয়র পৌঁছানোর পর মনোজ বুঝতে পারে সেই ভদ্রমহিলা মোটেও ভদ্র ছিল না। লম্বা পথের জার্নিতে মনোজ ঘুমিয়ে পড়েছিল। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে বাসের সব যাত্রী নেমে গেছে, আর সে আবিষ্কার করে তার ব্যাগটা সারা বাসের কোথাও নেই। বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করলে মনোজ জানতে পারে ব্যাগটা নিয়ে তার সাথে বসা মহিলাটা অনেক আগেই নেমে গেছে। সমস্ত সম্বল হারিয়ে মনোজ দিশেহারা হয়ে যায়। এরপর সে সারা রাত সেই কোচিং সেন্টারের সামনে বসেই কাটিয়ে দেয়। সকাল হলে সে কোচিংয়ে গিয়ে জানতে পারে সরকার 3 বছরের জন্য ডিএসপি নিয়োগ বন্ধ করেছে, যার ফলে কোচিং সেন্টারও বন্ধ হয়ে গেছে। মনোজ তখন কি করবে কিছুই ভেবে পায় না। এভাবে শূন্য পকেটে সে বাড়িতেও ফিরতে পারছিল না, আর কিছু খেতেও পারছিল না। 2 দিন সে ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দেয়। শেষমেশ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সে বাস স্ট্যান্ডের পাশেই একটা খাবার হোটেলে গিয়ে কিছু খাবার চায়। বিনিময়ে সে যে কোনো কাজ করে দিতে রাজি। তখন সেই হোটেল মালিক তাকে কিছু খাবার খেতে দেয়। 2 দিন ক্ষুধার্ত থাকার পর মনোজ গপ গপ করে খাবারগুলো খেয়ে নেয়। আর এখানেই তার দেখা হয় এই সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র প্রীতম পান্ডের সাথে। খাওয়া শেষে মনোজ হোটেল মালিকের কাছে গিয়ে বলে, এখন বলুন কি কাজ করতে হবে। কিন্তু হোটেল মালিক তাকে বলে, সমস্যা নেই, আমি তোমাকে এমনিতেই খেতে দিয়েছি, এর জন্য তোমাকে কোনো কাজ করে দিতে হবে না। কিন্তু মনোজ নাছোড়বান্দা, সে কোনো কাজ না করে সেখান থেকে যাবে না। তখন পেছন থেকে প্রীতম পান্ডে বলে ওঠে, আমি তোমার বিল দিয়ে দেব। আর সেই সুবাদেই মনোজের সাথে প্রীতমের পরিচয় হয়। মনোজ জানতে পারে প্রীতম সেই একই পরীক্ষা দিতে এই শহরে এসেছিল, কিন্তু এখন সে ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য দিল্লিতে যাচ্ছে। আর এই ইউপিএসসি এক্সামে পাশ করতে পারলেই আইপিএস অফিসার হওয়া যায়। মজার ব্যাপার হলো মনোজ তখন পর্যন্ত জানতো না যে আইপিএস অফিসার কি। সে প্রীতমের কাছে জানতে চায়, আইপিএস অফিসার কি ডিএসপির সমান? প্রীতম মনোজের এমন কথা শুনে হো হো করে হেসে ওঠে। সে মনোজকে বলে, আইপিএস অফিসার ডিএসপিরও বাপ। প্রীতমের কথা শুনে মনোজ বলে ওঠে, আমিও আইপিএস অফিসার হব, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। প্রীতম মনোজের কথা শুনে অনেকটা মজার ছলেই তাকে নিয়ে দিল্লিতে রওনা হয়। দিল্লিতে আসার পর মনোজ চারপাশে এত মানুষের ভিড় দেখে আর ইউপিএসসি পরীক্ষার জন্য এত এত ক্যান্ডিডেট দেখে তার ভেতরের ইচ্ছাশক্তি অনেকটাই দমে যায়। তখন চায়ের দোকানে কাজ করা টুটুল প্রীতমের বাসায় এসে জানায়, গৌরী ভাইয়া নামে একজন আছেন, যিনি নিজে তো ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেনই, পাশাপাশি তিনি ইউপিএসসির ক্যান্ডিডেটদেরও গাইড করেন। টুটুল তাদের দুজনকে গৌরী ভাইয়ার বাসায় নিয়ে যায়। সেখানে তাদের মতো আরো অনেকের ভিড়। গৌরী ভাইয়া তাদেরকে ইউপিএসসির আসল মিনিংটা খুব সহজেই বুঝিয়ে দেন। তিনি একটা সাপলুডোর বোর্ড হাতে নিয়ে তাদেরকে বলেন, ইউপিএসসি হলো এই সাপলুডো খেলার মতন। প্রতি বছর প্রায় 2 লাখ স্টুডেন্ট ইউপিএসসি পরীক্ষা দেয়। তাদের মধ্যে প্রিলিমিনারি, মেইনস আর ইন্টারভিউ ধাপ পার করে মাত্র 25 জনই শেষ পর্যন্ত টিকে যায়। আর সেখান থেকে আইএস কিংবা আইপিএস অফিসার সিলেক্ট করা হয়। বাকি প্রায় 1,70,000 ক্যান্ডিডেট আবার শুরু থেকেই শুরু করে। এভাবে প্রত্যেকে 4 বছর অর্থাৎ সর্বোচ্চ 4 বার ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। গৌরী ভাইয়ার এবারই শেষ সুযোগ। তিনি মোটিভেশনের জন্য অলরেডি একটা আইপিএস এর ইউনিফর্ম কিনে এনে ঘরে টানিয়ে রেখেছেন। মনোজ তখন গৌরী ভাইয়াকে তার প্রবলেমের কথা বলে। সেই শহরে সার্ভাইভ করার জন্য একটা কাজ চায়। মনোজের সমস্যার কথা শুনে গৌরী ভাইয়া তাকে লাইব্রেরিতে একজন ক্লিনারের চাকরি নিয়ে দেয়। এখানে তাকে লাইব্রেরি গুছিয়ে রাখা ছাড়াও টয়লেট পরিষ্কার করতে হবে। কিছুদিন পর ইউপিএসসি এক্সামের রেজাল্ট প্রকাশ হলে দেখা যায় গৌরী ভাইয়া তার শেষ অ্যাটেম্পটেও ফেল করেছেন। গৌরী ভাইয়ার ব্যর্থতা দেখে প্রীতম হতাশ হয়ে তার গ্রুপ ছেড়ে দেয়, কিন্তু মনোজ গৌরী ভাইয়ার সাথেই থেকে যায়। কিছুদিনের মধ্যে গৌরী ভাইয়া একটা টি স্টল খুলে বসেন, আর সে টি স্টলের নাম দেন রিস্টার্ট টি স্টল। সেখানে তিনি ইউপিএসসি ক্যান্ডিডেটদের ফ্রিতে কোচিং করান। মনোজ সবার সাথে সেই কোচিংয়ে তার প্রিপারেশনের জন্য স্টাডি চালিয়ে যায়। প্রথমবার ইউপিএসসিতে পরীক্ষা দেওয়ার পর মনোজের রেজাল্ট প্রকাশ পেলে দেখা যায় মনোজ প্রিলিমিনারিতে ফেল করেছে। তখন মনোজ অনেক বেশি ভেঙে পড়লেও গৌরী ভাইয়া তাকে বলে, রিস্টার্ট, আস্থা হারিও না, আবার শুরু করো। মনোজ গৌরী ভাইয়ার কথায় মানসিক শক্তি পায় আর আবার প্রিপারেশন নিতে শুরু করে। একদিন পাশের একটা বিল্ডিং এ চা দিতে গেলে সেখানে মনোজের সাথে দীপমোহনের দেখা হয়। দীপমোহন সেবারের টপার ছিল, তাই প্রীতম এখন দীপমোহনের কাছে কোচিং করে। প্রীতম মনোজকে দীপমোহনের কাছে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। তখন দীপমোহন মনোজের ঘাড়ে হাত রেখে বলে, কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও। মনোজ সেটা সরল মনে বিশ্বাস করে খুব খুশি হয়, কিন্তু সে বুঝতে পারে না এটা শুধু একটা কথার কথা ছিল। কিছুদিন পর প্রীতম তার এক নতুন বন্ধু নাভালকে নিয়ে গৌরী
গৌরী ভাইয়া টি স্টলে চা খেতে আসে। নাভেল তখন মনোজকে নিয়ে সমালোচনা করে বলে, আমার এই ধরনের ছেলেপেলেদের জন্য খুব মন খারাপ হয়। এরা তো গরু ছাগলের মতো আইপিএস হওয়ার স্বপ্ন নিয়ে শহরে চলে আসে ঠিকই, কিন্তু এরপর পেট চালাতে গিয়ে আর পড়াশোনাটাই করা হয় না। নাভেলের সেই কথা গৌরী ভাইয়া শুনতে পান। তিনি নাভেলকে বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এরা গরু ছাগলের মতো আসে ঠিকই, কিন্তু এদের কাছে আর কিছু না থাকলেও অদম্য ইচ্ছা শক্তি থাকে। এরা তাদের স্বপ্ন পূরণের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত। এভাবেই সময় পেরিয়ে যায়। মনোজ তার দ্বিতীয়বারের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে। এরপর সে মেইনস অর্থাৎ রিটেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হতে যায়। কিন্তু এবারও মনোজের কাছে পুরো টাকা না থাকায় সে কোচিং কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায় টাকার বিনিময়ে যে কোনো কাজ করে দেবে। মনোজের কথায় আশ্বস্ত হয়ে তারা তাকে তৎক্ষণাৎ কাজে লাগিয়ে দেয়। কিন্তু সেখানে সে দীপমোহনের ছবি দেখে অবাক হয়ে যায় আর সবার সামনে কোচিং কর্তৃপক্ষের কাছে এসে বলে, দীপমোহন তো আপনাদের কোচিং এ পড়েননি, তাহলে তার ছবি আপনারা এখানে কেন টানিয়ে দিচ্ছেন? তখন কোচিং কর্তৃপক্ষ তাকে সাইডে নিয়ে গিয়ে বলে, প্রতি বছর যারা টপার হয় তাদেরকে আমরা টাকা দিয়ে আমাদের কোচিং এর স্টুডেন্ট বলে চালিয়ে দিই। মনোজের সেই কথাটা কোচিং এ ভর্তি হতে আসা শ্রদ্ধা নামের একটা মেয়ে শুনতে পায়। সে মনোজকে ডেকে জিজ্ঞেস করলে মনোজ তাকে সব সত্যি কথা বলে দেয়। মনোজের কথা শুনে শ্রদ্ধা ডিসাইড করে সে এই কোচিং এ পড়বে না। মনোজও তখন তার সাথে সিদ্ধান্ত নেয় সেও এই কোচিং এ ভর্তি হবে না। কোচিং থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের দুজনের পরিচয় হয়। মনোজ তখন শ্রদ্ধাকে তার নাম বলে আর জানায় সে পাশেই একটা লাইব্রেরিতে পড়ে। মনোজের বিশ্বাস ছিল কোনো একদিন সেই মেয়েটা তার সাথে দেখা করতে লাইব্রেরিতে অবশ্যই আসবে, আর একদিন তা সত্যি হলো। এক বৃষ্টি ভেজা দিনে শ্রদ্ধা নামে সেই মেয়েটা লাইব্রেরিতে এসে হাজির। প্রথম দেখায় মনোজের হাতে শ্রদ্ধা একটা ইঞ্জিনিয়ারিং এর বই দেখতে পায়। শ্রদ্ধা ভাবে মনোজ হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। মনোজ শ্রদ্ধার এই ভুল ধারণাটাকে ক্লিয়ার করে না, কিন্তু এরপর শ্রদ্ধা জানতে পারে মনোজ আসলে এই লাইব্রেরিতে কাজ করে। তবে তাতে শ্রদ্ধার কিছু যায় আসে না। শ্রদ্ধা মূলত এই শহরে পিসিএস পরীক্ষার কোচিং করতে এসেছিল। কিছুদিন পর তারা দুজন একটা নতুন কোচিং সেন্টারে জয়েন করে। মনোজ টেরোরিজমের উপর একটা রচনা লিখে। কোচিং সেন্টারের টিচার তার সেই লেখার অনেক প্রশংসা করেন। তিনি তার লেখায় মুগ্ধ হয়ে তাকে দুটো চকলেট গিফট করেন। মনোজ সেই চকলেটগুলো নিয়ে শ্রদ্ধার কাছে দিয়ে দেয়। মনোজের প্রশংসা শুনে শ্রদ্ধারও খুব ভালো লাগে। এভাবে আস্তে আস্তে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। তাদের মধ্যে বোঝাপড়াটা অনেক দারুণ ছিল। বিশেষ করে শ্রদ্ধা মনোজের ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব ভালোভাবে বুঝতো। সে মনোজকে সবসময় অ্যাপ্রিসিয়েট করত। এরপর একদিন কোচিংয়ে যখন টিচার সবার উদ্দেশ্যে ইঞ্জিনিয়ারিং এর একটা প্রশ্ন করেন, তখন শ্রদ্ধা মনোজকে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে বলে। কিন্তু মনোজ যখন সেই অ্যান্সারটা দিতে পারে না, তখন শ্রদ্ধা জানতে পারে মনোজ বিএ পাশ করেছে, যার ফলে শ্রদ্ধা অনেক কষ্ট পায়। মনোজ ইঞ্জিনিয়ারিং পড়েনি সেজন্য না, শ্রদ্ধা মূলত কষ্ট পায় মনোজ তার কাছ থেকে সত্যটা এতদিন লুকিয়ে এসেছে। তাই সে মনোজের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কয়েকদিন পর মনোজের সাথে লাইব্রেরিয়ানের ঝগড়া হয়ে যায়, কারণ লাইব্রেরিয়ান তাকে চুরির অপবাদ দিয়েছে। সৎ মানসিকতার মনোজ সেই অপবাদ সহ্য করতে না পেরে সেই মুহূর্তে চাকরি ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর অনেক দিন মনোজের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সে সবার থেকে নিজেকে আড়াল করে নেয়। একদিন প্রীতম মনোজকে আবার খুঁজে বের করে। শহর থেকে অনেক দূরে প্রায় পরিত্যক্ত একটা বাড়িতে ছোট্ট ঘরে মনোজ এখন আটা ভাঙার কাজ করে। সেই ঘরেরই একটা কর্নারে মনোজ পড়াশোনার সেট আপ করে নিয়েছে। মনোজকে এমন পরিবেশে থাকতে দেখে প্রীতম ভীষণ কষ্ট পায় আর তাকে সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু মনোজ তার সাথে যেতে চায় না, কারণ সে যত খারাপ অবস্থায় থাকুক না কেন তার মধ্যে অনেক আত্মসম্মান বোধ ছিল। প্রীতম তাকে জানায় শ্রদ্ধা মাসুরিতে তার বাড়িতে চলে যাচ্ছে, তাই একবারের জন্য হলেও মনোজ যেন তার সাথে গিয়ে দেখা করে। কিন্তু মনোজ তাকে বলে, আমি নিজের সাথে প্রতিজ্ঞা করেছি এবার মেইনস এক্সাম ক্লিয়ার করার পরই শ্রদ্ধার সাথে দেখা করব। এভাবেই মনোজ তার পড়াশোনা চালিয়ে যায়। মেইনস পরীক্ষার দিন চলে আসে। সেই পরীক্ষায় মনোজ প্রচুর লিখে। পরীক্ষার হল থেকে বেরিয়ে মনোজকে অনেক খুশি দেখা যায়, কারণ সে সবগুলো প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিখেছে। কিন্তু যখন সে নাভালের সাথে তার পরীক্ষার এক্সপেরিয়েন্স শেয়ার করতে যায়, তখন জানতে পারে সে পরীক্ষায় ভুল উত্তর দিয়ে এসেছে। পরীক্ষায় ট্যুরিজম ইন ইন্ডিয়া সম্পর্কে রচনা লিখতে বলা হয়েছিল, কিন্তু মনোজ এক্সাইটমেন্টের চোটে ট্যুরিজমের জায়গায় টেরোরিজম ইন ইন্ডিয়ার উপর রচনা লিখে এসেছে, যার ফলে রেজাল্টের আগেই সে নিশ্চিত হয়ে যায় এবারও সে মেইনস এক্সামে ফেল করবে। মনোজ আবার হারিয়ে যায়, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর একদিন দেখা যায় মনোজ মাসুরিতে শ্রদ্ধাদের বাড়িতে গিয়ে হাজির হয়েছে, কিন্তু সেখানে যাওয়ার পর বাড়ির কাজের লোকের কাছে সে জানতে পারে শ্রদ্ধা তার পুরো পরিবারের সাথে এক আত্মীয়ের বিয়েতে গেছে। কাজের লোকটা টেলিফোন করে মনোজকে শ্রদ্ধার সাথে কথা বলিয়ে দেয়, কিন্তু শ্রদ্ধা তার সাথে কেমন যেন নির্লিপ্ত ভঙ্গিমায় কথা বলছিল। এক পর্যায়ে টেলিফোনেই মনোজ শ্রদ্ধাকে প্রপোজ করে বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি পুরো দুনিয়া উলটপালট করে দিতে পারি। শ্রদ্ধা মনোজের কথায় পাত্তা দেয় না। সে কাজের
কাজের লোকের মাধ্যমে মনোজকে ফিরে যেতে বলে। এক বুক কষ্ট নিয়ে মনোজ সেখান থেকে ফিরে আসে, কিন্তু এবার সে তার গ্রামে যায়। গ্রামে গিয়ে সে দেখে সংসার চালাতে তার ভাই এখন ছোটখাটো একটা মুদি দোকান চালায়। মনোজের ছোট্ট বোনটাও এখনো অনেক বড় হয়ে গেছে। তার বাবা এখনো ন্যায় বিচারের জন্য দিল্লির কোর্টে মামলা লড়ে যাচ্ছেন। দাদির সম্বন্ধে জানতে চাইলে মনোজের বোন কোনো উত্তর না দিয়ে কান্নায় ভেঙে পড়ে। মনোজ বুঝতে পারে তার দাদি আর বেঁচে নেই। রাতে মায়ের কাছে মনোজ তার দাদির ব্যাপারে জানতে চাইলে তার মা তাকে জানায় মৃত্যুর আগে তার দাদি মনোজ আর তার বাবাকে মৃত্যু সংবাদ জানাতে বারণ করেছিলেন। মনোজের দাদি চেয়েছিলেন মনোজ আর তার বাবা যেই সৎ উদ্দেশ্য নিয়ে বাড়ি ছেড়েছিল তার মৃত্যু সংবাদ যেন কোনোভাবেই তাদের কাজে বাধা সৃষ্টি না করে। পরদিন মনোজ আবার নতুন করে মোটিভেশন নিয়ে দিল্লিতে ফিরে যায়। সে আবার তার সেই পুরনো ঠিকানায় আটা ভাঙার কাজে লেগে পড়ে। নিজের খরচ মিটিয়ে পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য সে প্রতিদিন 15 ঘন্টা আটা ভাঙার কাজ করত আর 6 ঘন্টা পড়াশোনা করত। 24 ঘন্টার মধ্যে বাকি মাত্র 3 ঘন্টা সে ঘুমানোর সুযোগ পেত। এভাবেই হাড় ভাঙা পরিশ্রমের মধ্য দিয়ে মনোজের দিনগুলো কেটে যায়। একদিন হঠাৎ তার বাবা মনোজের ঠিকানায় চলে আসেন। তিনি তার মামলায় হেরে গেছেন, তাই তিনি মনোজকে ফিরিয়ে নিতে এসেছেন। মায়ের মৃত্যু সংবাদ শোনার পর তিনি আরো ভেঙে পড়েছেন। ফলে হাল ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেন মনোজকে নিয়ে তিনি গ্রামে ফিরে যাবেন। কিন্তু মনোজ দমে যাওয়ার পাত্র নয়। সে তার বাবাকে বলে, আমি শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে চাই, আর আমার বিশ্বাস আমি জিতেই ফিরব। বন্ধুরা, এই সিনেমায় অনেকগুলো ইমোশনাল জায়গা আছে যা আপনাকে কাঁদাবে, কিন্তু বিশেষ করে বাবা ছেলের মধ্যকার এই মুহূর্তটা। মনোজ আবার তার কোচিং ক্লাস করতে শুরু করে। একদিন শ্রদ্ধাও আবার কোচিংয়ে আসে আর মনোজের কাছে সেদিনের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে। মনোজ হাসি মুখে শ্রদ্ধাকে জানিয়ে দেয় 2 মাস পরে তার প্রিলিমিনারি পরীক্ষা। এই 2 মাস সে তার সাথে কথা বলতে পারবে না। প্রিলিমিনারি পরীক্ষার পর না হয় তাদের কথা হবে। 2 মাস পর যখন প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোয় তখন প্রীতমকে দেখা যায় সে তার বাবার সাথে ফোনে কথা বলছে। এই নিয়ে প্রীতম 3বার প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করলো, তাই তার বাবা তাকে প্রচুর কথা শোনাচ্ছে। তখন শ্রদ্ধা প্রীতমের কাছে এসে মনোজের ব্যাপারে জানতে চায়। মনোজ পরীক্ষায় পাশ করেছে, কিন্তু সে রেজাল্ট নিতে আসেনি। প্রীতমের কাছ থেকে ঠিকানা নিয়ে শ্রদ্ধা মনোজের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে মনোজকে এমন বাজে পরিবেশে থাকতে দেখে শ্রদ্ধা ভীষণ কষ্ট পায়। সে মনোজকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, তুমি এই কাজটা ছেড়ে দাও। কিন্তু আমরা শুরু থেকে দেখে আসছি মনোজ কখনো কারো দয়া গ্রহণ করেনি, তাই স্বভাবতই সে শ্রদ্ধার কথায় রাজি হয় না। কিছুদিন পর মেইনস অর্থাৎ রিটেন পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়, কিন্তু এবারও মনোজ রিটেনে ফেল করেছে। এই নিয়ে তৃতীয়বারের মতো মনোজ ব্যর্থ হলো। তার কাছে আর মাত্র একবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। রাতে গৌরী ভাইয়ের দোকানের সামনে শ্রদ্ধা আর মনোজ বসেছিল। শ্রদ্ধা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন প্রীতম মদ্যপ অবস্থায় সেখানে চলে আসে। সে প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করেছে বলে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। তাই সে মনোজকে বলে, শ্রদ্ধা যদি তোর জীবনে ফিরে না আসতো তাহলে হয়তো তুই রিটেনে পাশ করতি। শ্রদ্ধা তোর ফোকাস নষ্ট করেছে। তুই যদি তোর লাস্ট অ্যাটেম্পটেও ফেল করিস, দেখবি শ্রদ্ধাও তোকে ছেড়ে চলে গেছে। মেয়েরা শুধু সফল পুরুষদের সাথে থাকে। প্রীতমের কাছে এমন অপমানজনক কথা শুনে শ্রদ্ধা কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায়। মনোজ তখন শ্রদ্ধার সামনে গিয়ে দাঁড়ায়। শ্রদ্ধা মনোজকে কাঁদতে কাঁদতে বলে, তুমি না একদিন বলেছিলে আমি যদি তোমাকে ভালোবাসি তুমি দুনিয়া উলটপালট করে দেবে। আমি আজ তোমায় বলছি আমি তোমাকে ভালোবাসি। যাও এবার দুনিয়া উলটপালট করে দাও। শ্রদ্ধার মুখে এমন কথা শুনে মনোজ এক দৌড়ে চলে যায় সেই ইংলিশ মিডিয়াম টপার দীপমোহনের বাড়িতে। দীপমোহন এখন আইপিএস অফিসার। মনোজ দীপমোহনের কাছে রিটেন পরীক্ষায় পাশ করার উপায় জানতে চায়। তখন দীপমোহন তাকে নিজের সম্পর্কে 8 মিনিটের মধ্যে 200 শব্দ লিখতে বলে, কিন্তু মনোজ সেই 8 মিনিটে তেমন কিছুই লিখতে পারে না। দীপমোহন তখন মনোজকে বলে, ইউপিএসসি তোমার জন্য না, তোমাকে দিয়ে হবে না। হতাশ হয়ে মনোজ গৌরী ভাইয়ের কাছে ফিরে আসে। তখন গৌরী ভাইয়া তাকে বলেন, সারাদিন এত পরিশ্রমের পর কোনোভাবে ইউপিএসসি পাশ করা সম্ভব হবে না। এরপর তিনি টুটুলকে বলেন সে যেন তার রুমটা মনোজের জন্য খালি করে দেয়। এখন থেকে মনোজ সেখানেই থাকবে আর সারাদিন পড়াশোনা করবে। আগামী 1 বছরে মনোজের সমস্ত খরচ গৌরী ভাইয়া বহন করবেন। এমনকি তিনি মনোজের বাড়িতেও মাসে মাসে টাকা পাঠাবেন, কারণ এটাই মনোজের শেষ সুযোগ। তিনি কোনোভাবেই চান না সুযোগের অভাবে মনোজ তার মতো ব্যর্থ হোক। মনোজ গৌরী ভাইয়ার কথায় শুরুতে রাজি না হলেও গৌরী ভাইয়া যখন তাকে ধমক দিয়ে বলে, তুই যখন আইপিএস অফিসার হয়ে যাবি তখন প্রথম মাসের স্যালারির দ্বিগুণ টাকা আমি তোর কাছ থেকে নিয়ে নেব, আমি তোকে ধার দিচ্ছি। মনোজ গৌরী ভাইয়ার কথা মেনে নেয়। এরপর সে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে গৌরী ভাইয়ার রুমে শিফট করে। সে তার সারা বছরের স্টাডি প্ল্যান রেডি করে পুরো দামে পড়াশোনা শুরু করে দেয়। শ্রদ্ধা তাকে একটা স্টপ ওয়াচ গিফট করে। এই স্টপ ওয়াচ দিয়ে মনোজ 8 মিনিটে অন্তত 200 শব্দ লিখতে পারার প্র্যাকটিস ছাড়াও দৈনিক পড়াশোনার হিসেব রাখে। যেখানে সে আগে 15 ঘন্টা আটা ভাঙার কাজ করত, সেখানে সে
এখন দিনে 15 ঘন্টা পড়াশোনার পেছনে সময় দেয়। একদিন শ্রদ্ধা এসে তাকে জানায় সে ডেপুটি কালেক্টরের পরীক্ষা দিতে বাড়ি যাচ্ছে। শ্রদ্ধা চলে যাওয়ার পর আরো কয়েকটা মাস কেটে যায়। একদিন মনোজ গৌরী ভাইয়ের কাছে জানতে পারে শ্রদ্ধা রিটেন পরীক্ষায় পাশ করেছে। কিছুদিন পর ইন্টারভিউ টিকে গেলেই শ্রদ্ধা ডেপুটি কালেক্টর হয়ে যাবে। শ্রদ্ধার সাফল্যে মনোজ অনেক খুশি হয়। সে আবার পুরোদমে তার পড়াশোনা চালিয়ে যায়। একদিন লোডশেডিং এর কারণে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে যখন মনোজ পড়াশোনা করছিল, তখন টুটুল দৌড়ে এসে তাকে জানায় শ্রদ্ধা ইন্টারভিউ পাশ করেছে আর সে এখন ডেপুটি কালেক্টর। কিছুদিন পর মনোজ তার ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে আর এবার সে রিটেন পরীক্ষাতেও পাশ করে ফেলে। সে দৌড়ে এসে প্রীতমের কাছে তার ফোনটা চায় বাড়িতে খবর দেওয়ার জন্য, কিন্তু প্রীতম মনোজের উপর অনেক ক্ষেপে যায়। সে মনোজকে বলে, আমি তোকে এই দিল্লি শহরে নিয়ে এসেছিলাম, তখন তুই আইপিএস এর মানেটাও জানতি না, আর আজ পাশ করে আমার খোঁজ নিতেই ভুলে গেলি। আসলে প্রীতম এবার প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেও রিটেন পরীক্ষায় ফেল করেছে, তাই তার প্রচন্ড মেজাজ খারাপ। প্রীতমের এমন বাজে ব্যবহারে মনোজ সেখান থেকে রাগ করে চলে যায় আর বাড়িতে টেলিফোন করে এই খুশির সংবাদটা জানায়। কিন্তু এরপর সে যখন শ্রদ্ধাকে ফোন করে, তখন শ্রদ্ধার মা ফোন রিসিভ করে জানান শ্রদ্ধা বাড়িতে নেই। শ্রদ্ধা আসলে বাড়িতেই ছিল, কিন্তু তাকে তার মা কথা বলতে দেয়নি। সারাদিন অপেক্ষার পর রাতে শ্রদ্ধা ফোন করে। মনোজ তাকে তার রিটেনে পাশ করার খবর দেয় আর বলে, এখন শুধু ইন্টারভিউতে পাশ করলেই আমি আইপিএস অফিসার হয়ে যাব, তুমি দিল্লিতে কবে আসবে? তখন শ্রদ্ধা তাকে জানায় সে আসতে পারবে না, কারণ তার বাবা তাকে আসতে দিচ্ছে না। শ্রদ্ধার বাবাকে ফোন করে কেউ একজন বলেছে শ্রদ্ধা আর মনোজ দিল্লিতে এতদিন অবাধ শারীরিক মেলামেশায় লিপ্ত ছিল। শ্রদ্ধার কথা শুনে মনোজ কিছুতেই ভেবে পায় না এত বড় মিথ্যা কথা কে বলতে পারে। তখন সে প্রীতমের ফোনে কল করে আর জানতে পারে পুলিশ প্রীতমকে থানায় আটক করে রেখেছে। সে তৎক্ষণাৎ থানায় যায় আর দায়িত্বরত পুলিশ কনস্টেবলের কাছে জানতে চায় কেন তার বন্ধুকে আটকে রাখা হয়েছে। কনস্টেবল তাকে বলে যে তার বন্ধু রাস্তায় দাঁড়িয়ে ফোনে গালাগাল করছিল। তখন মনোজ তাকে বলে, এই অপরাধের জন্য তো আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না, এটা এক ধরনের নন কগনিজেবল অফেন্স, আর এই অফেন্সের জন্য আপনি যদি তাকে অ্যারেস্ট করতে চান তাহলে আপনার ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে। মনোজের কাছ থেকে এসব শুনে কনস্টেবল কিছুটা ভরকে যায়। এরপর মনোজ তাকে বলে, ইউপিএসসি রিটেনে সবে পাশ করেছি, ইন্টারভিউ দিয়ে যদি আইপিএস হয়ে যায় তাহলে সবার আগে তোমার সাসপেনশন লেটারে সাইন করব। আর আমি কিন্তু চম্বল এলাকার ছেলে। নিরুপায় হয়ে পুলিশ প্রীতমকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে প্রীতম যখন মনোজের সাহসের তারিফ করতে শুরু করে, তখন মনোজ প্রীতমকে বলে, শ্রদ্ধার বাড়িতে ফোন করে তুই এসব মিথ্যা কথা বলেছিস তাই না? প্রীতম তখন মাথা নিচু করে থাকে। মনোজ রাগ করে প্রীতমকে রেখে চলে যায়। এদিকে শ্রদ্ধা তার বাবাকে প্রশ্ন করে, তুমি আমাকে কিভাবে অবিশ্বাস করতে পারো? একজন অপরিচিত লোকের কথায় তুমি আমাকে কিভাবে দোষারোপ করছো? অবশেষে শ্রদ্ধা তার বাবাকে বোঝাতে সক্ষম হয় কেউ তাকে মিথ্যা তথ্য দিয়েছে। ইন্টারভিউয়ের দিন সকালে গৌরী ভাইয়া মনোজকে তৈরি করছিলেন, তখন সেখানে শ্রদ্ধা চলে এলে গৌরী ভাইয়া শ্রদ্ধাকে সব বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। এরপর শ্রদ্ধা মনোজকে ভাইবার জন্য রেডি করে দুজনে প্রীতমের বাসায় যায়। প্রীতম তাদেরকে দেখে অবাক হয়ে যায়। মনোজ প্রীতমকে ধন্যবাদ জানায়। আজ এ পর্যন্ত আসার প্রথম পদক্ষেপটা সে প্রীতমের হাত ধরেই নিয়েছিল। প্রীতম শ্রদ্ধার কাছে সরি বলে আর জানায় সেদিন সে মাতাল অবস্থায় তার বাবাকে ওসব উল্টাপাল্টা কথা বলেছে। শ্রদ্ধাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। এরপর তারা দুজন একটা ট্যাক্সি ক্যাবে চড়ে ইন্টারভিউ দিতে যায়। তখন শ্রদ্ধা তাকে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলে, এটা মনোজ যেন তার সামনে না পড়ে। মনোজ ভাইবার জন্য ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছে। অনেক অপেক্ষার পর তাকে ডাকা হয়। সেখানকার একজন অফিস সহকারী তাকে ইন্টারভিউ রুমে নিয়ে যাওয়ার সময় বলে, আমার অভিজ্ঞতা থেকেই বলছি, ইন্টারভিউ বোর্ডের প্রধান কিন্তু হিন্দি মিডিয়ামের ছাত্রদের একদম পছন্দ করেন না। এই কথা শুনে মনোজ অনেক নার্ভাস হয়ে যায়। ভাইবা রুমে ঢোকার পর মনোজকে প্রশ্ন করা হয় সে ক্লাস 10-এ ফার্স্ট ডিভিশন পেলেও ক্লাস 12-এ কেন থার্ড ডিভিশন পেল? তখন মনোজ বলে, প্রথমবার আমি ফেল করেছিলাম কারণ তখন নকল করার সুযোগ ছিল না, কিন্তু দ্বিতীয়বার আমি থার্ড ডিভিশন পাই কারণ সেবার নকল করার সুযোগ থাকা সত্ত্বেও আমিই একমাত্র নকল করিনি। মনোজের কথা শুনে ভাইবা বোর্ডের সবাই খুব অবাক হয়ে যান। তারা মনোজকে আর কিছু জিজ্ঞেস না করে চলে যেতে বলেন, কিন্তু শেষ মুহূর্তে তাদের মধ্যে একজন মনোজকে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। মনোজ যখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখন তার শ্রদ্ধার দেয়া চিরকুটটার কথা মনে পড়ে। সে চিরকুটটা বের করে পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, বিসিএস ক্যাডার না হলে আমাকে ভুলে যাইও। Psych! That's the wrong number! সে চিরকুটটা বের করে পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, মনোজ, তুমি আইপিএস অফিসার হও কিংবা আটা ভাঙার কলে কাজ করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু সারা জীবন তোমার সাথে থাকতে চাই। চিরকুট পরে মনোজের সমস্ত নার্ভাসনেস কেটে যায়। এরপর যখন তাকে আবার ভাইবার জন্য ডাকা হয়, তখন সে আত্মবিশ্বাসের সাথে প্রত্যেকটা প্রশ্নের সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী উত্তর দেয়। সেখানে অনেক প্রশ্নের মাঝে তাকে যখন জিজ্ঞেস করা হয় এবারই তো তার শেষ সুযোগ, যদি সে সিলেক্ট না হয় তাহলে কি করবে? মনোজ উত্তর দেয়, আমি আমার গ্রামে ফিরে যাব, সেখানকার বাচ্চাদের আইপিএস এর জন্য ছোটবেলা থেকেই গড়ে তুলব। আমার স্বপ্ন দেশকে বদলে দেয়া, সেটা যে কোনো অবস্থান থেকেই করে যাব। তার উত্তরে প্রায় সবাই ইমপ্রেস হলেও মনোজ যখন বেরিয়ে যাচ্ছিল, তখন ইন্টারভিউ
ইন্টারভিউ বোর্ডের প্রধান বিড়বিড় করে বলতে থাকেন, টাইম ওয়েস্ট, টোটালি টাইম ওয়েস্ট। মনোজ সেই কথাটা শুনতে পায়, যার ফলে সে সমস্ত আশা হারিয়ে ফেলে। 1.5 মাস পর যেদিন রেজাল্ট প্রকাশ পায়, সেদিন শ্রদ্ধা মনোজকে জোর করে রেজাল্ট দেখতে নিয়ে আসে। সবাই নিজেদের রেজাল্টের জন্য ছোটাছুটি করলেও মনোজ দূরে একা দাঁড়িয়ে থাকে, আর শ্রদ্ধা ভিড় ঠেলে রেজাল্ট দেখতে যায়। তারপর সেই অবিশ্বাস্য কিন্তু বহুল প্রতীক্ষিত ঘটনাটাই ঘটে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভাইবার দিন মনোজ বেরিয়ে যাওয়ার পর ইন্টারভিউ বোর্ডের বেশিরভাগ সদস্যই তার পক্ষে সমর্থন জানায়, যার ফলশ্রুতিতে মনোজের সিলেকশন হয়ে যায়। শ্রদ্ধা খুশিতে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়া মনোজকে জড়িয়ে ধরে চুমু খায়। তখন গৌরী ভাইয়া তার আইপিএস এর ড্রেসটা নিয়ে সেখানে ছুটে আসেন। প্রীতম সেখানে একটা ক্যামেরা নিয়ে হাজির হয়। প্রীতম সবসময় টিভিতে কাজ করতে চাইতো, তাই একদিন মনোজ তাকে রিপোর্টার হওয়ার বুদ্ধি দিয়েছিল। প্রীতম ক্যামেরা নিয়ে তার প্রথম রিপোর্ট হিসেবে মনোজের নিউজটাই কভার করে। সে কাঁদতে কাঁদতে বলে, ব্রেকিং নিউজ, একজন 12 ফেল, একজন টয়লেট সুইপার, একজন আটা ভাঙা বয়, মাই ফ্রেন্ড ইজ অ্যান আইপিএস টপার মনোজ কুমার শর্মা। সবাই কান্নায় ভেঙে পড়ে। সেই কান্না বাঁধ ভাঙা উচ্ছ্বাসের কান্না। মনোজ তার বাড়িতে ফোন করে খবরটা জানায়। তার বাবা তখন দৌড়ে তার অফিসের দিকে যান আর বলতে থাকেন, ওদেরকে এবার গিয়ে বলবো তোরা একজন আইপিএস অফিসারের বাবার সাথে পাঙ্গা নিয়েছিলি। এরপর দেখা যায় মনোজ তার জয়েনিং এর প্রথম সকালেই তার ইন্সপিরেশন সেই ডিএসপি দুষ্যন্ত সিং এর সাথে দেখা করতে যায়। ইনি সেই ব্যক্তি যাকে দেখে মনোজ ডিএসপি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আর আজ সে র্যাঙ্কিং এ তাকেও ছাড়িয়ে গেছে। ডিএসপি প্রথমে বুঝতে পারেন না তার থেকেও একজন বড় অফিসার এসে কেন তাকে এভাবে সম্মান প্রদর্শন করছে। তখন মনোজ তাকে বলে, আমি চম্বল এলাকার সেই ছেলেটা যাকে আপনি বলেছিলেন চিটিং ছেড়ে দিতে হবে। আপনার কথা মেনেই আমি আজ এই অবস্থানে এসেছি। ডিএসপি তখন অনেক অবাক হয়ে যান, গর্বে তার বুকটা ভরে যায়। তিনি গর্বের সাথেই মনোজকে সেলুট করেন। সিনেমার শেষ অংশে দেখা যায় মনোজের সাথে শ্রদ্ধার বিয়ে হচ্ছে, আর প্রীতম সেখানে সবকিছু রেকর্ড করছে। প্রীতম এখন একজন টিভি রিপোর্টার। তার স্বপ্ন ছিল সে টিভিতে কাজ করবে। সিনেমাটা এখানেই শেষ হয়। এই পুরো সিনেমার গল্পটা বাস্তব জীবনের আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনী থেকে নেওয়া হয়েছে। তার জীবনের গল্প নিয়ে 2019 সালে লেখক অনুরাগ পাঠক 12 ফেল নামে একটা বই প্রকাশ করেন। সেই বই থেকেই পরিচালক বিধু বিনোদ চোপড়া এই সিনেমাটা নির্মাণের সিদ্ধান্ত নেন। আর তারপর তো পুরোটাই ইতিহাস। বরং এই সিনেমাটা যেন ইতিহাসের পুনরাবৃত্তিতে আরেক নতুন ইতিহাসের সূচনা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ভবিষ্যতে এমন আরো অনেক ইন্টারেস্টিং ইন্সপিরেশনাল সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশাই রইল। শ্রদ্ধার মতো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।